পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণ ২০১৩ সালের তুলনায় সর্বোচ্চ বেড়েছে ৫,২৫৭ টাকা, নিম্ন ২,৭০০। রাজনৈতিক সঙ্গে আবারও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। সংলাপ অর্থহীন বলছে বিএনপি, পুনর্নির্বাচনের শর্তে যেতে চায় গণফোরাম। আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নিতে বিএনপির তৃণমূলে ব্যাপক উৎসাহ, সংসদ নির্বাচনের অভিজ্ঞতায় আগ্রহ নেই কেন্দ্রীয় নেতাদের। রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানে স্টার কাবাব সুলতানস ডাইনকে জরিমানা, শুধু অর্থদণ্ড নয় কারাদণ্ড চান দক্ষিণের মেয়র। এবং মালয়েশিয়ায় পাড়ি জমানো লাখ লাখ বাংলাদেশের মানবেতর জীবনযাপন, অমানসিক পরিশ্রমেও ফিরছে না ভাগ্য, দালাল চক্রকে দায়ী করছে ভুক্তভোগীরা। প্রবাসের সময় সঙ্গে আছি সাজিদ রাজু। পোশাক শ্রমিকদের ৭টি গ্রেডে বেতন বাড়ানোর সুস্পষ্ট প্রস্তাব দিয়েছে মজুরি পুনর্নির্ধারণে গঠিত ত্রিপক্ষীয় কমিটি। রোববার বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে নতুন প্রস্তাবিত মজুরি কাঠামোর বিস্তারিত তুলে ধরেন শ্রম সচিব আফরোজা খানম। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, দ্রুত সমস্যার সমাধানেই নতুন প্রস্তাব দেয়া হয়েছে। নতুন কাঠামোতে ২০১৩ সালের তুলনায় সর্বোচ্চ বেতন বেড়েছে ৫,২৫৭ এবং সর্বনিম্ন ২,৭০০ টাকা। বাংলাদেশের অর্থনীতি যে কটি খাতের উপর দৃঢ় হয়েছে তার মধ্যে অন্যতম পোশাক শিল্প খাত। এ খাতে শ্রমিকদের স্বার্থে গত নভেম্বরে ৭টি গ্রেডের বেতন পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করে সরকার। কিন্তু চলতি মাসের শুরু থেকেই কয়েকটি গ্রেড নিয়ে আপত্তি তুলে আন্দোলনে নামে শ্রমিকরা। সমস্যা সমাধানে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মালিক শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আবারও কমিটি করা হয়। রোববার কমিটির বৈঠকে ২০১৮ সালে ঘোষিত মজুরি কাঠামোর ১ থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত আবারও বেতন বাড়ানোর নতুন প্রস্তাব করা হয়। এ প্রস্তাব অনুযায়ী ২০১৩ সালের তুলনায় পোশাক খাতের শ্রমিকদের নতুন করে বেতন বাড়বে সর্বনিম্ন ২,৭০০ থেকে সর্বোচ্চ ৫,২৫৭ টাকা। বেতন বৃদ্ধির এই কাঠামো গত ডিসেম্বর থেকেই কার্যকর হবে, আর ফেব্রুয়ারির বেতনে এটি সমন্বয় করা হবে। গ্রেড 2-তে 13তে ছিল ১০,৯০০ টাকা, 18-র প্রস্তাব ছিল ১৪,৬৩০ টাকা, এখন হচ্ছে ১৫,৪১৬ টাকা। এবং গ্রেড 1-এ ২০১৩তে ছিল ১৩,০০০ টাকা, 18-র প্রস্তাব ছিল ১৭,৫১০ টাকা, আর এখন প্রস্তাব হচ্ছে ১৮,২৫৭ টাকা। আন্দোলন থেকে সরে এসে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি শ্রমিক বান্ধব হতে মালিকদেরও আহ্বান করেন তারা। অনেক বড় বড় সমস্যা কিন্তু আমরা আলোচনার টেবিলে সমাধান করেছি, হয়তো 1 দিন লেগেছে, 2 দিন লেগেছে, কিন্তু আমাদের সবার একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, যেটা যে কোনো অবস্থাতেই যেন এইরকম ভাবে ফ্যাক্টরি ভাঙচুর করা যাবে না। তাই আপনাদের কাছে একবারে পরিষ্কার আহ্বান যে আপনারা সবকিছু করেন, কিন্তু এই ভাঙচুর, এই বেআইনি কাজকে আপনারা অ্যাকসেপ্ট করবেন না। এই পথটা যেন আমরা পরিহার করি, যে মালিক ক্ষতিগ্রস্ত হবে, শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা কেমন করে স্লোগানটা দেই, শিল্প বাঁচাও, দেশ বাঁচাও, শ্রমিক বাঁচাও। দেশের মোট বার্ষিক রপ্তানি আয়ের ৮৪% আসে পোশাক খাত থেকে। এই শিল্পে কাজ করছে ৪০ লাখেরও বেশি মানুষ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামোকে স্বাগত জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা, আর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে শিল্প কারখানায় অযৌক্তিক আন্দোলনকারীদের শাস্তির দাবি জানিয়েছে মালিকপক্ষ। দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব মোকাবিলায় শিল্প খাতের যে কোনো সমস্যার সমাধানে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। গেল প্রায় ১ সপ্তাহ ধরে চলা পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে রোববার বিকেলে নতুন করে মজুরি কাঠামো প্রস্তাব করে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে গঠিত ত্রিপক্ষীয় কমিটি। ৭ম গ্রেডের বেতন কাঠামো অপরিবর্তিত রাখা হলেও বাকি ৬টি গ্রেডের বেতন বাড়ানোর সিদ্ধান্ত মেনে নিয়েছেন শ্রমিক নেতারা। এই সমন্বয় সাধন সহ যে মজুরি বোর্ডের যে 7টি গ্রেড যেটা নির্ধারণ হয়েছে, আমরা উপস্থিত সমস্ত শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এই গেজেটকে আমরা অভিনন্দিত করছি, আমরা এর সপক্ষে অবস্থান গ্রহণ করছি। যে কোনো সংকট সমাধানে শ্রমিকদের শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়ে শিল্প খাতে অরাজকতা সৃষ্টিকারীদের শাস্তির দাবি জানিয়েছেন মালিকপক্ষ। যারা নিয়মতান্ত্রিক শ্রমিক আন্দোলন করছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা জোর দাবি জানাচ্ছি, যারা ভাঙচুর, অগ্নিসংযোগ
এসবের সাথে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। যারা নিরীহ শ্রমিক, যারা কাজ করতে চায়, আমাদের মত পার্থক্য থাকবে, সেটি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা সমাধানের পথ খুঁজব, এটিই হওয়া উচিত। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়ন উত্তরণের পথে কোনো শিল্প খাতই যেন ভাবমূর্তি সংকটে না পড়ে সেদিকে সরকারের নজরদারি বাড়াতে হবে। যখনই এই ধরনের কোনো আন্দোলন হয় এবং তখন নানা পক্ষ নানাভাবে এটা সুযোগ নিতে চায় এবং সেই ঘটনাটা থাকবেই। যারা অন্যায়ভাবে নিতে চায় সুযোগগুলো, তারা তখনই নিতে পারবে যদি সমস্যাটা দীর্ঘায়িত হয়। এটা কিন্তু আমাদেরও যে এই সেক্টরে একটা নেতিবাচক প্রভাব অথবা একটা নেগেটিভ ইমেজও ক্রিয়েট করছে বহির্বিশ্বে। বাংলাদেশের জন্য কিন্তু এই ধরনের নেতিবাচক ইমেজটা কোনোভাবেই কাম্য নয়। চলতি মাসের বেতন সমন্বয় করার পাশাপাশি আগামী মাস থেকেই এই বেতন কাঠামো বাস্তবায়নের কথা রয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের যৌথ সভায় এই কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংলাপে বিএনপি বা ঐক্যফ্রন্টের সংসদে যাওয়া না যাওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে বলেও জানান তিনি। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সংসদে যোগ না দিলে রাজনীতিতে বিএনপির আরেকটি ভুল হবে। অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ঐক্যফ্রন্ট সহ দেশের ছোট বড় ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উঠে আসে নানা দাবি ও প্রস্তাবনা। এরপর নির্বাচনে অংশ নেয় সব দল। সংলাপের এই ধারাবাহিকতায় শিগগিরই গণভবনে ওই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী আবারও মতবিনিময় করবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় তিনি আরো বলেন, জামায়াতের সঙ্গে রাজনীতি করা ডক্টর কামাল হোসেনের ভুল স্বীকার অব্যাহত থাকলে তা জনগণের জন্য কল্যাণকর হবে। যাদের সাথে সংলাপ হয়েছে তাদেরকে তিনি আবার আমন্ত্রণ করবেন, তাদেরকে আহ্বান করবেন, নিমন্ত্রণ করবেন, তাদের সাথে কিছু মত বিনিময় করবেন। কামাল হোসেন সাহেব যদি বলেন জামাত বিএনপির সঙ্গে ছিল এটা এবং এ ধরনের নির্বাচন ঐক্যফ্রন্ট করা ভুল হয়েছে, তো সে ভুল স্বীকার করে এই স্বীকারোক্তিটা অব্যাহত থাকলে দেশবাসী খুশি হবে। জামায়াতকে সঙ্গে নিয়ে রাজনীতি করার ব্যাপারে ডক্টর কামাল হোসেনের ভুল স্বীকারকে সাধুবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন অধিদপ্তর ও সংস্থাগুলোর কর্মকর্তার সঙ্গে সমন্বয় বৈঠকে এ কথা বলেন তিনি। জামাতকে সাথে নিয়ে নির্বাচন করাটা ভুল ছিল, তিনি সেই ভুল উপলব্ধি করতে পেরেছেন এবং এজন্য তাকে ধন্যবাদ জানাই। নির্বাচনের ক্ষেত্রে পদে পদে ভুল করেছেন সেটি তারা স্বীকার করে নিয়েছেন এবং এই ভুল স্বীকারোক্তির মাধ্যমে আমি মনে করব তারা জামাতকে পরিত্যাগ করবেন এবং ডক্টর কামাল হোসেন জামাতকে যদি বিএনপি পরিত্যাগ না করে তাহলে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটি আশা করি। এছাড়া বিএনপি সংসদে যোগ না দিলে আরেকটি ভুল করবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। পরিবর্তন হয়ে গেছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর সঙ্গে আর কোনো সংলাপে বসতে চায় না বিএনপি। পূর্ব অভিজ্ঞতার উদাহরণ টেনে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, সংলাপে নয় রাজপথের আন্দোলনেই হতে পারে দাবি আদায়। তবে পুনর্নির্বাচন নিয়ে আলোচনা হলে সংলাপে যেতে রাজি জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল গণফোরাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরপর 2 দফায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসে সরকার বিরোধী রাজনৈতিক মঞ্চ জাতীয় ঐক্যফ্রন্ট। সংলাপের পর নানাবিধ জল্পনা কল্পনা শেষে ঘোষণা দিয়ে নির্বাচনে আসে বিএনপি সহ ঐক্যফ্রন্ট। নির্বাচনে শোচনীয় পরাজয় হয় ঐক্যফ্রন্টের, আর নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। পরাজয়ের পর ভবিষ্যৎ করণীয় নিয়ে যখন ভাবছে জাতীয় ঐক্যফ্রন্ট, তখনই আবারও এলো সংলাপের আহ্বান। তাদেরকে তিনি আবার আমন্ত্রণ করবেন। তবে নির্বাচনের আগে সংলাপে যাদের আগ্রহ ছিল তুঙ্গে, সেই বিএনপি নেতারাই এখন এই উদ্যোগকে বলছেন অর্থহীন। সংলাপের তো প্রয়োজন নাই। সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে যদি আপনি সংলাপের যতবারই সংলাপে বসবেন
সেটা তো কোনো গুরুত্ব বহন করে না। সংলাপ নয়, এই মুহূর্তে রাজপথের আন্দোলন অথবা পরবর্তী সুযোগের প্রতীক্ষায় থাকার পক্ষে বিএনপির এই ভাইস চেয়ারম্যান। এই সময় যদি ক্ষমতা থাকে তাহলে রাজপথে নামা উচিত ছিল, যদি ক্ষমতা না থাকে তাহলে চুপচাপ থেকে পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করা উচিত, সংলাপের কোনো প্রয়োজন নেই। তবে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল গণফোরামের অবস্থান কিছুটা ভিন্ন। দলটির নেতারা বলছেন, নতুন করে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হলে সংলাপে যাবেন তারা। একবার তো আমরা প্রতারিত হয়েছি, আরেকবার সংলাপ করবে কি বিষয় নিয়ে, কি এজেন্ডা, সেটা তো আমাদের দেখতে হবে। আমরা একমাত্র আরেকটি নির্বাচনের সংলাপে আমরা প্রস্তুত আছি। আন্দোলনের নামে সহিংসতা নয়, আলোচনার মাধ্যমেই রাজনৈতিক সংকট নিরসনে আগ্রহের কথাও জানালেন গণফোরামের এই শীর্ষ নেতা। সুস্থ পরিবর্তন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। আগামী মার্চের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে বিএনপির তৃণমূলে ব্যাপক উৎসাহ দেখা গেলেও বিপরীত অবস্থানে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের অভিজ্ঞতা থেকে দলটির শীর্ষ নেতারা আর উপজেলা নির্বাচনে যেতে আগ্রহী নন। কিন্তু তৃণমূলের নেতারা বলছেন, স্থানীয় নির্বাচনে জয় ঘরে তোলার জন্য পূর্ণ প্রস্তুতি তাদের রয়েছে। সালাউদ্দিন সুমনের আরও একটি রিপোর্ট। জাতীয় নির্বাচন শেষে গত সপ্তাহে নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতির কথা জানান দেওয়ার পর থেকেই তৃণমূলের বিএনপিতে শুরু হয়েছে উৎসাহের জোয়ার। এক্ষেত্রে তারা সর্বশেষ সংসদ নির্বাচন নয়, হিসাব করছেন 5 বছর আগের উপজেলা নির্বাচনে তাদের ভোটের প্রাপ্তিকে। আমি গত নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ প্রার্থী থেকে প্রায় 50,000 ভোট ব্যবধানে নির্বাচিত হয়েছি এবং একই সাথে গত 5 বছর দৃঢ়তার সাথে, স্বচ্ছতার সাথে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছি। দল যদি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং মনোনয়ন দেয়, আমি অবশ্যই নির্বাচন করব। তৃণমূল পর্যায়ে কোনো নির্দেশনা এখনও আসেনি। বিএনপি কেন্দ্রীয় কমিটি যখন নির্বাচনের সিদ্ধান্ত নেবে, যদি তারা নির্বাচন করে আমরা করব, আর যদি কেন্দ্র নির্বাচন না করে আমরা করার কোনো কারণ নেই। আমরা মানসিকভাবে প্রস্তুত আছি প্রার্থী হিসেবে। আমার জানা মতে আমি বাগমারাতে যেমন মানসিকভাবে প্রস্তুত আছি, এইভাবে রাজশাহী জেলার অন্যান্য উপজেলায় সকল প্রস্তুত আছে। কিন্তু তৃণমূলের এই হিসাব নিকাশ মানতে পারছেন না কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের ভাষায় সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে যা হয়েছে, আসন্ন উপজেলা নির্বাচনে তা থেকে ভিন্ন কিছু হবে না। বাংলাদেশ তো নির্বাচন বলে কিছু নাই এই মুহূর্তে। যেখানে নির্বাচন বলে কিছু নাই, সেখানে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টা আলোচনার থেকে শোনা। গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়টিকেই জরুরি হিসেবে দেখছেন কেন্দ্রের নেতারা। কঠিন সময়ে বাংলাদেশ পতিত হয়েছে, সুতরাং জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে তার মালিকানা ফিরে পেতে চায়। এটাই হচ্ছে আজকের অবস্থা। 30শে ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর অনিয়মের অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের নির্বাচিত 8 এমপিও শপথ নেবেন না বলে ঘোষণা দেওয়া হয়েছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন 21শে জানুয়ারি ধার্য করেছেন আদালত। রোববার সকালে আসামি পক্ষের শুনানি শেষে এই দিন ধার্য করেন বিশেষ জজ আদালত 5-এর বিচারক শেখ হাফিজুর রহমান। এদিন অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে 3 আসামির পক্ষে শুনানি শেষ করেন তার আইনজীবীরা। এর আগে বেলা 12:30টার দিকে কারাগার থেকে বেগম সিয়াকে আদালতে হাজির করা হয়। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে ফেনী, কামতা ও ছাতক গ্যাস ফিল্ড নিয়ে অস্বচ্ছ চুক্তির কারণে রাষ্ট্রের প্রায় 13,077 কোটি টাকা ক্ষতির অভিযোগে 2007 সালে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। প্রবাসী সময় আরো থাকছে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল থেকে এজিপি পর্যন্ত সব সরকারি কৌঁসুলিকে পদত্যাগের আহ্বান আইনমন্ত্রীর। যোগ্য ও ত্যাগীদের নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে, মানুষ এটি উপলব্ধি করেছে বলেই আবারও নৌকা মার্কাকে ক্ষমতায় এনেছে। রোববার সন্ধ্যায় বাংলাদেশে ওআইসি-ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা তার সঙ্গে দেখা করতে গণভবনে গেলে কথা বলেন প্রধানমন্ত্রী। টানা 3য় মেয়াদে ক্ষমতায় আসার পর সরকার প্রধানকে শুভেচ্ছা জানাতে সৌজন্য সাক্ষাৎ করতে যান ওআইসির রাষ্ট্রদূতরা। তাদের স্বাগত জানান শেখ হাসিনা। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ উপলব্ধি করেছে একমাত্র আওয়ামী লীগই উন্নয়ন করতে পারে। আগামীতে লক্ষ্য অনুযায়ী দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে রোববার সকালে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথম অফিস করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধান। পরে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর বিভাগ মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। অল্প সময়ের মধ্যে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল থেকে এজিপি পর্যন্ত সব সরকারি কৌঁসুলিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এতে অংশ নেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। স্বাধীনতা বিরোধী শক্তি যেন রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। আলোচনা সভায় আইনজীবী নেতাদের পাশাপাশি নবগঠিত মন্ত্রী পরিষদে আইন পেশার সঙ্গে যুক্ত মন্ত্রীরাও বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রীরা ভোটারদের উন্নয়নের প্রতি আস্থা ধরে রাখতে আইনজীবীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সমাপ্ত যে কাজগুলি আমাদেরকে সমাপ্ত করার জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে এবং আমরা সততা এবং নিষ্ঠার সাথে কাজগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই পরাজিত শক্তি বাংলাদেশের রাজনীতিতে কখনোই যেন প্রবেশ করতে না পারে। মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো বিবাদ, কোনো প্রশ্নাতীত ভাবে যারা রাজনীতি করবে তারাই একমাত্র রাজনীতি করার সুযোগ পাবে। বঙ্গবন্ধু ফিরে না এলে আমাদের বিজয় এবং স্বাধীনতা অর্থবহ হতো না, আর শেখ হাসিনা ফিরে না হলে মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠিত হতো না। আলোচনা সভায় আইনমন্ত্রী নতুন করে সরকারি কৌশলী নিয়োগ দেওয়া হবে জানিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল থেকে এজিপি পর্যন্ত সব সরকারি কৌশলীকে পদত্যাগের আহ্বান জানান। অতি অল্প সময়ের মধ্যে আমি বলবো অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, পিপি, এপিপি, জিপি, এজিপি, অ্যাডিশনাল সকলকে পদত্যাগ করতে, যাতে নতুন করে আমরা নিয়োগ দিতে পারি। যারা ত্যাগী তাদেরকেই প্রায়োরিটি দেওয়া হবে এবং হাইব্রিড রাখবো না। বর্তমানে শুধু উচ্চ আদালতেই 2 শতাধিক রাষ্ট্রীয় আইন কর্মকর্তা দায়িত্বরত আছেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। জামাতের সঙ্গে নির্বাচন করা ভুল ছিল, ডক্টর কামাল হোসেনের এমন মন্তব্যকে স্বাগত জানিয়েছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার বিকেলে ঢাকার কামরাঙ্গীরচরে নিজ সংসদীয় আসনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের মানুষ এখন স্বাধীনতার সপক্ষে ঐক্যবদ্ধ। এ কারণেই সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে গণরায় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম কাজ করে তারা ৭১-এর স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে অবস্থান নিতে পারে না মন্তব্য করে তিনি বলেন, এই বাস্তবতা না মানলে বিএনপি রাজনীতিতে আবারও ব্যর্থ হবে। যারা জামাত এবং শিবিরের সাথে যারা হাত মিলিয়ে চলে, ৭১-এর ঘাতকদের সাথে যারা সখ্যতা করে, তাদের বিরুদ্ধে এইবারে নির্বাচনে গণরায় হয়েছে। ডক্টর কামাল হোসেন তিনি একটা কথা বলেছেন, জামাতের সাথে যদি নির্বাচন একসাথে চলতে হতো, একসাথে হাঁটতে হতো, একসাথে নির্বাচন করতে হতো, তাহলে এই তিনি করতেন না। বোধোদয় যে তার হয়েছে তার জন্য আমি ডক্টর কামাল হোসেনকে ধন্যবাদ জানাই। বাস্তবতাকে তার আমি বিএনপি মেনে নেবে এটাই আমি আশা করব, এবং যতক্ষণ পর্যন্ত এই বাস্তবতা না মানবে ততক্ষণ পর্যন্ত অধঃপতনের দিকে তারা যাবে। কোনো অবস্থাতেই তারা শির দ্বারা উঁচু করে দাঁড়াতে পারবেন না। স্বাধীনতা বিরোধী ও জামাতের সঙ্গে ঐক্য করে ডক্টর কামাল হোসেন দেরিতে হলেও ভুল বুঝতে পেরেছেন বলে মন্তব্য করেছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। এজন্য বিকল্পধারার কাছে ডক্টর কামাল হোসেনের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। রোববার বিকেলে রাজধানীর তোপখানা রোডে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বারবার বলেছি আমরা,
স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ঐক্য করতে পারবো না, কামাল হোসেন সাহেবকে বারবার এটা বোঝানো হয়েছে এবং সেই জন্যই আমাদের সঙ্গে ঐক্য হয়নি। আর যে কামাল হোসেন সাহেব বলছেন আজকে, তিনি জানতেনই না যে জামাত ইসলাম বা স্বাধীনতা বিরোধীরা তার সঙ্গে ঐক্য হয়েছে, নির্বাচন করছেন। বিশ্বাস করতে ইচ্ছা হয়, তিনি জানতেন না। ঠিক আছে, তবু আমি খুশি হয়েছি, অন্তত এতদিন পরে হইলো যে তার উপলব্ধি হয়েছে যে আমরা বিকল্প ধারা যে কথা বলি সে কথা সত্যি, তার এই যে ক্ষমা চাওয়া উচিত ছিল। নারী শিক্ষার বিরোধিতা করে দেয়া বক্তব্য থেকে সরে এসে হেফাজতে ইসলামের আমির আহমদ শফি বলেছেন, তিনি নারী শিক্ষা বিরোধী নন। নারীরা নিরাপদ পরিবেশে যাতে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানান তিনি। রোববার বিকেলে এক বিবৃতিতে আগের অবস্থান থেকে সরে এসে তার অবস্থান তুলে ধরেন আহমদ শফি। গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে আহমদ শফি বলেন, নারীরা শিক্ষিত হলে সন্তানরাও শিক্ষিত হয়ে গড়ে উঠবে। শুক্রবার হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে দেয়া নারী শিক্ষা নিয়ে তার বক্তব্যটি গণমাধ্যমে খণ্ডিতভাবে প্রচারিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুলভাবে ব্যাখ্যা করে গোটা জাতির কাছে তাকে নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আহমদ শফি জানান, তিনি নিরাপদ পরিবেশে নারীর উচ্চশিক্ষায় বিশ্বাসী। সুবর্ণচরে ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত বিচার নিশ্চিতের সুপারিশ করেছে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। তাদের প্রতিবেদনে বলা হয়, ডাক্তারি সার্টিফিকেট, আসামিদের প্রাথমিক বক্তব্য ও অন্যান্য তথ্য উপাত্তের ভিত্তিতে ঘটনার সত্যতার বিষয়ে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ভুক্তভোগী পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। বাড়ি থেকে তুলে নিয়ে যে প্রচণ্ডভাবে মারধর করেছে এবং তাদেরকে পালাক্রমে ধর্ষণ করেছে, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। এই লোকগুলোর স্টেটমেন্ট সবাই মোটামুটি একই ধরনের স্টেটমেন্ট দিয়েছে। তাতে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতিমান হয়েছে যে তদন্ত কমিটির কাছে যে এই লোকগুলো ঠিকই এদের প্রতি নির্যাতন করেছে এবং ধর্ষণও করেছে এবং ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে এবং তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত আইনের শাসন প্রতি সমুন্নত রাখার স্বার্থে। প্রবাসের সময় আরো থাকছে। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মধ্য পশ্চিমাঞ্চল, মিসৌরি সহ কয়েকটি অঙ্গরাজ্যে 9 জনের মৃত্যু। ইউরোপের বিভিন্ন দেশে 26 জনের প্রাণহানি। রাজধানীর ধানমন্ডিতে বেশ কয়েকটি রেস্তোরাঁয় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে এই ধরনের অপরাধে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুধু অর্থদণ্ড নয়, কারাদণ্ড দেওয়ার তাগিদ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। রোববার সকালে রাজধানীতে সপ্তাহব্যাপী খাদ্যে ভেজাল বিরোধী বিশেষ অভিযানের উদ্বোধন করে কথা বলেন তিনি। সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি। এর বিরুদ্ধে নানা সময়ে সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান অভিযান চালালেও কিছুতেই কমছে না খাবারে ভেজাল মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রবণতা। রোববার রাজধানীর ধানমন্ডিতে বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। স্টার কাবাব রেস্টুরেন্টে ঢুকে খাবারের পরিবেশ যাচাই করেন মেয়র সাইদ খোকন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে স্টার কাবাবকে জরিমানা করে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। কিচেনটা দেখলাম যে অত্যন্ত ফ্লোরগুলো স্যাঁতসেঁতে, ওখানে যারা কাজ করছে তারা একটা অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছে এবং খাবারগুলো ঢেকে রাখার যে ঢাকনাগুলো, সেই ঢাকনাগুলো অপরিষ্কার এবং এর উপরে প্রচুর পরিমাণে জীবাণু মজুদ আছে, যেটি মানুষের স্বাস্থ্যের জন্য আসলে হুমকি স্বরূপ। পরে অভিযান চালিয়ে 7 মসজিদ রোডে সুলতানস ডাইনকে 1 লাখ টাকা ও বিবিকিউকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর হওয়ার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। কখনো কখনো বেশ বড় পরিমাণে আর্থিক জরিমানা করা হয়, কিন্তু সেই আর্থিক জরিমানাটা খুব বেশি যে একটা ফলদায়ক হচ্ছে আমাদের এই অভিযানে, সেরকমটি আমাদের কাছে মনে হচ্ছে না। আমরা এবার আরেকটু কঠোর হতে চাই, অর্থদণ্ডে শুধু নয়, আমরা তাদেরকে জেলে পাঠাতে চাই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান দক্ষিণের মেয়র। ভেজাল বিরোধী অভিযান পরিচালনা হবে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। উন্নত জীবন আর আর্থিক সচ্ছলতার আশায় প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি
পাড়ি জমান বিভিন্ন দেশে। কারো কারো প্রত্যাশা পূরণ হলেও অনেকের কাছে সেই স্বপ্ন অধরায় থেকে যায়। অমানসিক পরিশ্রম করেও ভাগ্য ফেরার পরিবর্তে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন তারা। ভিসার মেয়াদ শেষে অনেকে আবার পালিয়ে বেড়ান প্রবাসে। প্রত্যাশা একটাই, খরচের টাকা উঠিয়ে দেশে প্রিয়জনের মুখে একটু হাসি ফোটানো। মালয়েশিয়া ঘুরে এসে প্রবাসীদের জীবন নিয়ে রিপোর্ট করছেন ইমতিয়াজ আহমেদ, ছবি তুলেছেন রুহুল রহমান সোহাইল। সুউচ্চ ভবন, পরিচ্ছন্ন রাস্তা, নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থাপনা, সব মিলিয়ে একটি উন্নত জীবন ব্যবস্থা। বলছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কথা, যেখানে আধুনিক জীবন ধারণের সব ব্যবস্থাই বিদ্যমান। কিন্তু এই প্রশস্ত রাস্তার বাইরেও আছে অলিগলি, ঘিঞ্জি আবাসন, যেখানে বসবাস এই আধুনিক শহরের কারিগরদের, যাদের অধিকাংশই বাংলাদেশ থেকে পাড়ি জমানো শ্রমিক। প্রবাসে কেমন কাটছে তাদের জীবন, কথা হলো বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা হান্নান মিয়ার সাথে। রঙিন স্বপ্ন নিয়ে 11 মাস আগে যিনি এসেছেন কুয়ালালামপুরে, এখন তার বসবাস ঘরের বাইরে বারান্দার উপরে একটি ছোট্ট ঝুপড়ি ঘরে। ডাইরেক্ট বলছে যে মালয়েশিয়া বিমান আনবো, মালয়েশিয়ার বাসায় এনে দেওয়া যাইব। দালালের সাথে কথা বলছে। 15 দিন ইন্দোনেশিয়ার আইকাছেরা ট্রলার পথে আনছে, 3 দিন ট্রলারই লাগছে আসতে। 3 দিন পর্যন্ত একবারে অনাখার, এখন কোনো কাজকর্ম যাইতে পারি না, রুমে বসে রয়েছি। তখন বলতেছে আমার পাসপোর্টও দিব না, দেশেও যাইতে পারবো না। এখানে যেন গল্পের শেষ নেই। কেউ কেউ ভিসার মেয়াদ বাড়াতে না পেরে লুকিয়ে আছেন, কেউ বা কাজ করছেন বাংলাদেশের থেকেও কম পারিশ্রমিকে। প্রত্যেক প্রবাসীর কথা শেষ হয় একই জায়গায়, খুব বেশি ভালো নেই তারা এখানে। বিদেশ মানেই তো কষ্ট, নিজেই পাক করতে হয়, নিজেই খাইতে হয়, ইনকাম বুঝে আমাদের থাকতে হয়। আমরা যদি ভালো থাকতে চাই তাহলে টাকাটা বেশি লাগবে, যেহেতু কুয়ালালামপুর এখানে এক্সপেন্সিভ। স্ত্রী আছে, মেয়ে আছে একজন, দেখা করতে মাইলে তো সবসময় তো যাওয়া যায় না, টাকারও একটা ডিপেন্ড আছে। মোবাইলে কথাবার্তা বলি, সময় থাকলে একটু করি, রাত্রেবেলা কাজের থেকে আইসে রাত্রে ফ্রি টাইমে কথা বলি। জীবনের গল্প আরো করুন যারা কাজ করেন নির্মাণ শ্রমিক হিসেবে। ন্যূনতম আবাসনের সুযোগও পান না অনেকে। এখানে আমাদের একটা ন্যূনতম একটা থাকার একটা পরিবেশ আছে, কিন্তু মালয়েশিয়াতে যারা কুঞ্চিতে থাকে সেখানে না আছে বাথরুম ঠিক মতো, না খাবার পরিবেশ, না থাকার পরিবেশ। থাকার পরিবেশ এখানে যদি আমরা নিজেরা ভাড়া নিয়ে নেই রুম, তাহলে একটু পরিষ্কার থাকা যায়, নিজেরা একটু পরিচ্ছন্ন রাখি। দালালদের খপ্পরে পড়ে যারা কোন রকম মালয়েশিয়া এসে পৌঁছাতে পেরেছেন, তাদের এখন খরচের টাকা উঠাতেই না বিশ্বাস। হাজারো কষ্টের মাঝে প্রত্যাশা একটাই, ভালো থাকুক বাংলাদেশে থাকা স্বজনরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে গভর্নিং বোর্ডের চেয়ারম্যান খন্দকার আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটেড কনসাল জেনারেল FM বোরহানুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম, কাউন্সিলর আলতাফ হোসেন সহ অনেকে। এ সময় বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে অভিভাবকরা বলেন, এই ধরনের ঘটনা ঘটলে 750 জন শিক্ষার্থীর জীবনে অন্ধকার নেমে আসবে। কুয়েতে ঢাকা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ঢাকা স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ জলিল জমাদ্দার। এতে প্রধান অতিথি ছিলেন ইউথ স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা শরীফ উদ্দিন, কোরবান আলী সহ অনেকে। এ সময় কাজের পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। নারায়ণগঞ্জে আসামি গ্রেপ্তারে গিয়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে একজন নিহত হওয়ার কথা স্বীকার করেছে পুলিশ। তবে তার মৃত্যুর কারণ উদ্ঘাটনে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় 24 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে বন্দর উপজেলার মদনপুরের চাঁদপুর এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমানের সমর্থক ওয়ারেন্টভুক্ত আসামি দীপু ও সুজনকে গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের সহযোগীরা হামলা করে আসামিদের ছিনিয়ে নেয়। ভাঙচুর করা হয় পুলিশের 2টি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। এতে নিহত হন পোশাক শ্রমিক আশিক। আহত হন পুলিশের 4 সদস্য সহ অন্তত 15 জন। ঘটনাস্থল থেকে আটক করা হয় রিফাত ও নূর নবী নামে 2 জনকে। তারা যেহেতু আমাদের ওয়্যারলেস সেট ছিনে নেওয়ার চেষ্টা করছে, শর্টগান নিয়ে গেছে, সেক্ষেত্রে আমরা
পুলিশ ওয়াক্তরত গুলি করছে, গুলি করে আমরা দুজনকে অ্যারেস্ট করে নিয়েছি। সেই সঙ্গে একটা মামলা রুজু হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টই বলা যাবে যে এই যে লোকটা মারা গেলেন তাদের সাথী ছিলেন না সে একজন পথচারী ছিল, আমার কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে শিশু সহ বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। ঝিনাইদহে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহতের প্রতিবাদে ঝিনাইদহ যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঝিনাইদহ শহরের আলহেরা ইসলামী ইনস্টিটিউটের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ইমরান রোববার সকালে সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। পথে বাইপাস মোড় এলাকায় যশোরগামী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঝিনাইদহ যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশের আশ্বাসে তারা সরে গেলে 1 ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। স্কুলে আসার সময় ট্রাকে চাপা দিয়ে চলে গেছে, আমরা তার হত্যার বিচার চাই। একটা ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায় এবং সে ঘটনাস্থলে এসে মারা যায়। ট্রাকটি ইতিমধ্যে আটক করা হয়েছে। তো এই বিষয়ে মামলা নেওয়া হবে এবং ঘাতককে অচিরে গ্রেপ্তার করা হবে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। সকালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় পণ্য বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 5 বছরের এক শিশু সহ 2 জনের মৃত্যু হয়। আহত 6 জনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে পুলিশ। এই ঘাতক ট্রাকটা ব্যাপকভাবে চলার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, তা আমরা এই ঘাতক ট্রাক ড্রাইভারের শাস্তিমূলক বিচার দিতেছি। মানুষের জীবন এভাবে বিনাশ হইতেছে, এটা একটা প্রতিকার চাই। কোনো লাইসেন্স নাই, তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। ঘাতক ট্রাকটিকে আমরা উদ্ধার করে ঘটনা ঘটে দ্রুত পালাই চলে গেছে। আমরা তদন্ত করতেছি আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, আমাদের ট্রাকের সন্ধান আমরা পেয়ে যাব। শেরপুর সদর উপজেলার বাজিতখিল এলাকায় মিনুরা বেগম নামে এক পথচারী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এছাড়া বান্দরবান, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। রাউজে জাবিদ ঐশী, সময় সংবাদ। দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে কাটেনি পানির অনিশ্চয়তা। 450 কোটি টাকা ব্যয়ের পরও কাজে আসেনি সেচ প্রকল্প বগুড়া পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ। এবার 900 কোটি টাকার আরেকটি প্রকল্প প্রণয়নের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গত বছরও 20,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, অথচ নতুন এই প্রকল্পে 1 লাখ হেক্টরে সেচ দেয়া যাবে বলে দাবি প্রধান প্রকৌশলীর। রতন সরকারের রিপোর্ট। দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এখনই পানি শূন্য। উজানে ভারতের গজলডোবা ব্যারেজের সমস্ত জলকপাট বন্ধ থাকায় চোয়ানো কিছু পানি আসছে এপারে। ফেব্রুয়ারিতে প্রবাহ 1.5-2 কিউসেকে নেমে যায়। এই বাস্তবতায় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে বগুড়া ক্যানেল সম্প্রসারণে 600 কোটি টাকার যে কাজ শুরু হয়েছিল সেটি শেষ না করে পরিত্যক্ত হয়েছে গত জুন মাসে। পানির অনিশ্চয়তা সত্ত্বেও এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে সম্প্রসারণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু 450 কোটি টাকা অপচয়ের পর সেই প্রকল্প এখন পরিত্যক্ত। পানি বেশি দিলে তো আমরা বগুড়া ক্যানেলটা করে ফেলতে পারতাম, একবার বগুড়া পর্যন্ত পানি দিতে পারতাম। সেকেন্ডারি ক্যানেল গেছে, হ্যাঁ, কিন্তু আমরা আর ফিল্ড ক্যানেলগুলো টার্সিয়ারি ক্যানেল করতে পারিনি। টার্সিয়ারি ক্যানেলগুলো করতে পারিনি কারণ ল্যান্ড অ্যাকুইজিশন তো এখন বিশাল টাকা। এবার 900 কোটি টাকার আরেকটি প্রকল্প প্রণয়নের কাজ শুরু হয়েছে। বিদ্যমান অবকাঠামোর পরিবর্ধন ও ব্যারেজের উজানে রিজার্ভার নির্মাণের মাধ্যমে 1 লাখ হেক্টরে সেচ পৌঁছে দেওয়ার লক্ষ্য বলে জানান প্রধান প্রকৌশলী। 1 লাখ হেক্টর পর্যন্ত আমরা সেচ দিতে পারবো। সেই লক্ষ্যে আমাদের একটা কারিগরি কমিটি হয়েছে, একটা উচ্চ পর্যায়ের কারিগরি কমিটি, যে কারিগরি কমিটির হেড হচ্ছে চিফ প্ল্যানিং। সে কারিগরি কমিটি কাজ করছে। আর বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না তিস্তা বাঁচাও আন্দোলনের সংগঠকেরা। এরকম করে গণমানুষের অর্থের অপচয়ের মধ্য দিয়ে যদি সত্যিকার অর্থে সেটি রাষ্ট্রের কোনো কাজে না আসে, সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আশঙ্কা আছে যে একইভাবে আবার এখানে অর্থের অপচয় হয় কিনা। সেজন্য আমরা মনে করি এই সমস্ত প্রকল্পের বাস্তবতা আরো ভালোভাবে মূল্যায়ন করে গ্রহণ করা উচিত, যাতে করে রাষ্ট্রের একটি টাকাও নষ্ট না হয়, নদীর 1 বিন্দু পানিরও কোনো ক্ষতি না হয়। পানির অভাবে গত শুষ্ক মৌসুমে 20,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার টার্গেট নামিয়ে আনা হয়, কিন্তু শেষ পর্যন্ত দেয়া গেছে মাত্র 8,000 হেক্টরে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। অবৈধ দখল, দূষণ ও নাব্য সংকটে সংকুচিত হয়ে পড়েছে নারায়ণগঞ্জের সবগুলো নদীর গতিপথ। এতে নৌযান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্টদের মতে নদীপথের
অনিয়ম রোধে ব্যবস্থা নেওয়া সহ নদীগুলোর ঐতিহ্য ফিরিয়ে আনা দরকার। অবশ্য বিআইডব্লিউটিএ বলছে নদীগুলোকে রক্ষায় সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে রিপোর্ট। বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা নদীবন্দরের সাথে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সহ দেশের বিভিন্ন নৌপথে সংযোগ রয়েছে। তবে নাব্য সংকট, নদী দখল ও দূষণের কারণে নৌপথ সংকুচিত হয়ে নৌযান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর দুপাশে বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় নদীপথ ছোট হয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে নদী ভরাট করে দখল করে নিচ্ছে ভূমিদস্যুরা। ফলে কমছে নদীপথে যাত্রী ও নৌযানের সংখ্যা। ব্যবসার ক্ষেত্রে নদীর দোনো দিক দিয়ে দখল করে রাখছে। অনেক সময় কিনার দিয়ে চাইপা যেতে হলে চাইপা যাইতে পারতেছি না। নদীর পানি অনেক পরিষ্কার ছিল, অনেক ধরনের মাছ ছিল। বলগেট আপ ডাউন করতে পারে না, নদী আগে অনেক ছোট হয়ে গেছে। এ অবস্থায় দখল, শিল্প ও কারখানার দূষণ এবং নাব্য সংকট সমাধান সহ নদীপথে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। আমাদের নৌযান, আমাদের যাত্রীবাহী লঞ্চ, এগুলি যদি সুন্দর মতো আমরা চলাফেরা করতে পারি, সেজন্য সরকারের কাছে আবেদন, আমাদের নদী খনন, দূষণমুক্ত এবং দখলমুক্ত নৌপথ আমরা শ্রমিকরা আমরা চাই। আমরা বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই, তিনি যেন প্রত্যেকটা নদীর গতিপথ ঠিক রাখার এবং নাব্যতা ঠিক রাখার ব্যাপারে একটু সদয় দৃষ্টি দেন। অবশ্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে নাব্য সংকট ও দখলমুক্ত সহ নারায়ণগঞ্জের নদীগুলোকে রক্ষার ব্যাপারে সরকারের নানা পরিকল্পনার কথা জানালেন বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা। নাব্যতা সংকট দূরীভূত করার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় প্রায় 53টা নদীতে খনন কার্যক্রম সরকার হাতে নিয়েছে। নারায়ণগঞ্জের যে সকল বিল কারখানা আছে তাদেরকেও ইটিপি আওতায় আনার প্রক্রিয়া গভর্নমেন্ট হাতে নিয়েছে। নারায়ণগঞ্জ নদীবন্দরকে কেন্দ্র করে জেলার 5টি নদীতে ঝুঁকি নিয়ে যাত্রীবাহী লঞ্চ, ট্রলার, তেলের ট্যাঙ্কার, পণ্যবাহী জাহাজ ও বালুবাহী যন্ত্রচালিত প্রায় 2500 নৌযান প্রতিদিন চলাচল করে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সুনামগঞ্জের হাওর এলাকায় বোরো মৌসুমে ধানের আবাদ শুরু হয়েছে। তবে শ্রমিক সংকটের কারণে বেকায়দায় পড়েছেন কৃষক। বেশি টাকা দিতে হচ্ছে তাদের। জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা বলছেন, মজুরি কম হওয়ার পাশাপাশি এবার হাওরে ব্যাপকভাবে আবাদ হওয়ায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাওর বেষ্টিত সুনামগঞ্জের একমাত্র অর্থকারী ফসল বোরো মৌসুমের ধান। জেলার ছোট বড় 2 শতাধিক হাওরে ধান চাষে ব্যস্ত কৃষকেরা। জেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে সদরসহ 11টি উপজেলায় 2,17,535 হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত আবাদ হয়েছে 1,63,000 হেক্টরে। প্রতি হেক্টরে জমিতে ধানের চারা রোপণে একদিনে 28 জন কৃষি শ্রমিকের দরকার হয়। গেলবার সরকারের সহযোগিতায় কৃষিতে ভর্তুকি পেয়ে ধান কেটে ঘরে তুলতে পারলেও এবছর তারা পুঁজি সংকটে ভুগছেন। উচ্চ মূল্যে কৃষি উপকরণ ও শ্রমিকের যোগান দিতে কৃষকেরা হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় স্কুলের শিক্ষার্থীরা ধানের চারা রোপণে মাঠে নেমেছে। নবীন প্রবীণ সবাই এখন চাষাবাদে ব্যস্ত। ধান এক মন বেচলো, সার কিনা যায় না এক বস্তা। যেখানে 10 জন শ্রমিকের দরকার, ওইখানে 4-5 জন পাওয়া যাইতেছে না। আগে 250 রোজ কামলা, 300 রোজ কামলা লাগে। আমি স্কুলে পড়ি, স্কুলের ফাঁকে ফাঁকে কাজ করি। জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা বলছেন, চলতি বোরো মৌসুমে হাওরে ব্যাপকভাবে আবাদ হচ্ছে, আর মজুরি কম হওয়ায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। বোরো মৌসুমে আমাদের নিজের কোনো সমস্যা হয় না, এই সংকট হয় নাই। এবং আমরা আজ পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট আছে, আমাদের সারেরও পর্যাপ্ত সরবরাহ আছে। জেলায় মোট 2,82,145 হেক্টর আবাদযোগ্য কৃষি জমি রয়েছে। তার মধ্যে এক ফসলি জমির পরিমাণ 1,62,459 হেক্টর। সময় সংবাদ, সুনামগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণ 2013 সালের তুলনায় সর্বোচ্চ বেড়েছে 5,257 টাকা, সর্বনিম্ন 2,700। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। সংলাপ অর্থহীন বলছে বিএনপি, পুনর্নির্বাচনের শর্তে যেতে চায় গণফোরাম। আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নিতে বিএনপির তৃণমূলে ব্যাপক উৎসাহ, সংসদ নির্বাচনের অভিজ্ঞতায় আগ্রহ নেই কেন্দ্রীয় নেতাদের। রাজধানীতে ভেজাল বিরোধী অভিযানে স্টার কাবাব সুলতানস ডাইনকে জরিমানা, শুধু অর্থদণ্ড নয় কারাদণ্ড চান দক্ষিণের মেয়র।
এবং মালয়েশিয়ায় পাড়ি জমানো লাখ লাখ বাংলাদেশের মানবেতর জীবনযাপন, অমানসিক পরিশ্রমেও ফিরছে না ভাগ্য, দালাল চক্রকে দায়ী করছে ভুক্তভোগীরা। এ ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।